নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল ১৩তম বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রোমাঞ্চকর ফাইনালে নাগেশ্বরী এ দলকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ দখল করল বীরপুরুষ। রাজ্যের সাহসী চিত্র সাংবাদিক শান্তন পরিবারের সদস্য প্রয়াত বুদ্ধগুপ্তের স্মৃতিতে মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শুক্রবার। এমবিবি কলেজ মাঠে দিনের এই আসরের উদ্বোধন হয় সকাল ৯টায়। সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ লটারি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার ক্রীড়াসূচি তৈরি করা হয়েছিল। সাহসী চিত্র সাংবাদিক বুদ্ধগুপ্তের স্মরণে প্রতি বছরের মতো এবারেও এই মিডিয়া ক্রিকেটের আসর অনুষ্ঠিত করল রাজ্যের প্রথম শ্রেণীর সর্বাধিক পাঠিত বাংলা সংবাদপত্র শান্তন পত্রিকা ও শান্তন টিভি। ১৪টি দলকে নিয়ে আয়োজিত এবারকার টুর্নামেন্ট সম্পন্ন হল নকআউট পদ্ধতিতে। ফাইনাল ম্যাচ সহ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এবারের এই আসর শুরুর আগে রাজ্যের মহিলা সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর আসরের শুভ সূচনা করেন শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার, স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং বিশিষ্ট উদ্যোগপতি রূপম রায়। উদ্যোগে অংশ নেওয়ার জন্য বুদ্ধগুপ্ত একজন সাহসী সাংবাদিক ছিলেন এবং ত্রিপুরার প্রথম প্রফেশনাল সাংবাদিক, ফটো সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়েছেন আমাদের বুদ্ধগুপ্ত। তার বহু ছবি শুধু আমাদের কাগজ নয়, বিবিসিতে স্থান পেয়েছে, বিবিসি নিয়েছে, আনন্দবাজার নিয়েছে বা অন্যান্য কাগজ তার ছবি আমাদের জন্য নিয়েছে। এরকম সাহসী সাংবাদিক ছিলেন। একটা ঘটনা বলি, তখন এনটিপিসির একজন ইঞ্জিনিয়ারকে এক্সট্রিমিস্টরা ফোন করে আসাম আগরতলা রোডে ফেলেছে। সে খবর পেয়ে বাইক নিয়ে সেখানে যা গিয়ে ছবিটা নিয়ে আসে। পরে অবশ্য ছবিটা সেই ডেড বডি সরিয়ে নিয়েছে, কিন্তু এরকম একটি ছবি কোন সাহসী সাংবাদিক ছাড়া, একদিকে এক্সট্রিমিস্টার হয়ে গেছে, তাদের সামনে থেকে সে ছবিটা নিয়েছে, এটা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু সেই কাজটা করছে। সেই কাজের পরিণতি সেই ছবিটা ডিবিসি ক্যারি করেছে, আনন্দবাজার ক্যারি করেছে এবং অন্যান্য কাগজ ক্যারি করেছে, আমাদের কাগজটা ক্যারি করেছে। এছাড়া বহু দুঃসাধ্য কাজ সে করেছে। অ্যাসেম্বলিতে কিছু কাজ সে নিজের সাহসের সাথে তুলে এনেছে, যার ফলে অ্যাসেম্বলিকে একদিন এই প্রেসের প্রতি দায়বদ্ধতার জন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা অভিযোগ ছিল এগুলি ত্রিপুরা অ্যাসেম্বলি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। শুধু তার সাহসিকতার জন্য কিছু আইনও প্রদান হল। সাংবাদিকরা শুধু পেটের ভাতের জন্য কাজ করেন না, যারা কাজ করেন এই সোসাইটিকে আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু ভালো এভাবে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে, আমরা পজিটিভ দিকটা খুব একটা দেখি না। পজিটিভ দিকটা দেখি না, এটা ঘটনা ঠিক নয়। আমরা ভুল ভ্রান্তিগুলি তুলে ধরি কেন এগুলি সংশোধনের জন্য মানুষ শিক্ষা নিতে পারে, সরকার শিক্ষা নিতে পারে। আমাদের অজস্র কাজ, সরকার তাতে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। বুদ্ধের অজস্র ছবি প্রতি সম্মান জানিয়ে সেগুলি সংশোধন করেছে সরকার, সেই সব সরকার যারা ছিল তারা আমলে। সাংবাদিক এমনই হতে হবে, কারিগর হতে হবে, যে কারির সামনে প্রথম বুদ্ধ দেখেছি। সাহসী সাংবাদিক না হলে সাংবাদিকতার কোনো মূল্য থাকে না। আমরা তো অন্য যে কোনো একটা কাজ করতে পারতাম, কিন্তু দায়বদ্ধতার জন্য আমরা আছি। প্রতিটি সাংবাদিককে দায়বদ্ধ হতে হবে তার কাজের প্রতি, এই রাজ্যের প্রতি, এই রাষ্ট্রের প্রতি। তাহলেই তার যে ইচ্ছা নিয়ে এই সাংবাদিকতা জগতে আসছেন তা পূরণ হবে এবং এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ উপকৃত হবে। আমি আবার ধন্যবাদ। আমরা প্রতি বছর বুদ্ধদেব গোষ্ঠীর স্মৃতিতে
আমরা এই টুর্নামেন্ট আয়োজন করে থাকি। খবরের কাগজ ছাড়াও স্যান্দন টিভি এবং অন্যান্য সামাজিক কাজে আমরা জড়িয়ে আছি। আমরা মনে করি এটা আমাদের দায়বদ্ধতা, সবাইকে আমরা পাশে পাই এবং আপনাদের সবার সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে এই ধরনের টুর্নামেন্ট সফল হচ্ছে প্রতি বছর। আমরা আশা করব আগামী বছরও এই টুর্নামেন্টে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং অন্যান্য সামাজিক কাজে আমাদের সাহায্য করবেন। সবাই মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা এবং আমার সামনে যে খেলোয়াড়রা দাঁড়িয়ে আছে এবং যে ক্রীড়া মোদিরা আছে, সবাইকে আজকে এই শীতের অপরাহ্নে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আজকের ফরিয়াদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব গর্বিত যে আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। উদ্যোক্তারা আমাকে ডেকেছেন। আমরা চিরকালই একটা জিনিস বলি যে সুবলদা আমাদের একজন অভিভাবক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবক, এবং সেটা এই কারণে যে ওনার কাজের মধ্যে একটা ধারাবাহিকতা আছে, যেটা হচ্ছে ওনার অন্যতম গুণ, সেটাকে আমরা অনুসরণ করবার চেষ্টা করি। বুদ্ধগুপ্ত এবং এই যে একটা স্মৃতি টুর্নামেন্ট, এটা ধারাবাহিকভাবে চলছে। বুদ্ধগুপ্ত এই রাজ্যের একজন অন্যতম প্রধান ফটো জার্নালিস্ট ছিলেন, আমাদের ভীষণ কাছের লোক ছিল। আমার খুব ছোটবেলা থেকেই বুদ্ধর সঙ্গে পরিচয় ছিল। বুদ্ধ পরে সাংবাদিক হয়, ফটো জার্নালিস্ট হয়, শ্যামদনে কাজ করতে শুরু করে তারপর অসুস্থ হয়ে একসময় আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আমরা সবাই ভুলে গেছি বুদ্ধকে, সুবলদা কিন্তু বুদ্ধকে ভুলেনি। অদ্যাবধি সুবলদা বুদ্ধর স্মৃতিতে, বুদ্ধগুপ্তের স্মৃতিতে এই টুর্নামেন্ট চালিয়ে চলেছেন। আপনারা সবাই জানেন যে সুদীপ দত্ত ভৌমিকের যে বিষয়টা, অত্যন্ত অধ্যবসায়ের সঙ্গে, ধৈর্যের সঙ্গে একটা বিশেষ দিনে মোম জ্বালিয়ে উনি সুদীপ দত্ত ভৌমিক হত্যার বিচার চাইছেন। একসময় 2-3 জন লোক নিয়ে চাইতেন, ক্রমে ক্রমে সংখ্যা বেড়েছে। আমরা সবাই যুক্ত হয়েছি এই সংগ্রামের সঙ্গে। এই দুটো ঘটনা প্রমাণ করে স্মৃতি, এটা সন্ধান পত্রিকা এটা প্রত্যেক বছর নিয়ম করে থাকেন। এটা একটা অভাবনীয় বিষয়, কারণ একজন সাংবাদিক চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার স্মৃতিটা যেভাবে ওনারা ধরে রেখেছেন, এটা আমি হ্যাটস অফ। এবং আমি সন্ধান পত্রিকার যিনি কর্ণধার, ওনাকে প্রণাম জানাই যে উনি একজন সাংবাদিকের জন্য এই স্মৃতিটা ধরে রেখেছেন। ওনার সুযোগ্য পুত্র অভিষেক এই ধারাবাহিকভাবে এই কাজটা করে চলেছেন। এটা থেকে একটা বার্তা ওনারা দিতে চেয়েছেন, সেটা হলো বুদ্ধগুপ্তকে ধরে রাখা মানে বুদ্ধগুপ্তকে জানতে হবে। বুদ্ধগুপ্তকে জানতে হলে বুদ্ধগুপ্ত যেসব কাজকর্ম ছিল এগুলোকে জানতে হবে, কিভাবে কাজ করতেন। বর্তমান প্রজন্ম বুদ্ধগুপ্তকে অনেকেই চেনেন না, কিন্তু আমরা যারা বুদ্ধগুপ্তকে খুব কাছে থেকে পেয়েছি, কাছে থেকে দেখেছি, একজন অসাধারণ ফটোগ্রাফার ছিলেন, অসাধারণ ফটো জার্নালিস্ট ছিলেন, অসাধারণ কাজ করতেন, একদম শিল্পীর তুলির মতন কাজ করতেন, খুব সাহসী ছিলেন এবং সততার সাথে উনি কাজটা করতেন। এবং ওনার কাছ থেকে প্রফেশনাল যে চিত্র সাংবাদিক হওয়া যায় কিভাবে, এটা উনি এই রাজ্যে দেখিয়ে দিয়ে গেছেন, পথ দেখিয়ে দিয়ে গেছেন। এটা চলতে 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 ধারাবাহিকভাবে আজকে নতুন প্রজন্মে অনেক সাংবাদিক এসছেন। এবং আমি বলবো আপনারা যারা সাংবাদিকতার পেশা, বিশেষ করে চিত্র সাংবাদিক, এদিন রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় নাগেশ্বরী ও বীরপুরুষ। ফাইনালে নাগেশ্বরী এ দল 82 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বীরপুরুষকে। শেষ পর্যন্ত চরম রোমাঞ্চকর ফাইনালে বীরপুরুষ জয় ছিনিয়ে নিয়ে আসরের চ্যাম্পিয়ন হয়। এবারে আসরে চ্যাম্পিয়ন দল বীরপুরুষ ট্রফি সহ প্রাইজ মানি প্রায় 2000 টাকা। রানার্স দল নাগেশ্বরী ট্রফি সহ 1500 টাকা পায়। ম্যান অব দ্য টুর্নামেন্ট পায় ট্রফি সহ 1000 টাকা। এর সাথে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার
ও ম্যান অব দ্য ফাইনালকে পুরস্কার দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দুজন ক্রীড়া সাংবাদিক দৈনিক সংবাদের সুমন আচার্য ও ডেলি দেশের কথার মিঠুন করকে এবং দুজন চিত্র সাংবাদিক সুমন দেবরায় ও প্রাণগোপাল আচার্যকে সংবর্ধিত করা হয়। এবারের এই আসর সঞ্চালনা করেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। আসরকে সফলভাবে শেষ করতে সকলকে অভিনন্দন জানান শান্তন পত্রিকা ও শান্তন টিভির দুই ডিরেক্টর অভিষেক দে এবং অরিন্দম দে। শান্তন টিভি। আবারও চুরি শতবর্ষ প্রাচীন সাবরুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। পুলিশ মামলা হাতে নিয়ে সিভিল পোশাকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পালিয়ে যেতে সক্ষম হয় অপর এক চোর। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে পুরোহিত মন্দিরে গিয়ে দেখতে পান কালী মন্দিরের দরজা ভাঙা। সাথে সাথে খবর দেওয়া হয় সাবরুম থানায়। সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দরজা খুলতে দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের স্বর্ণালংকারগুলি নেই। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক 25 ভরির বেশি স্বর্ণালংকার এবং বেশ কিছু রূপোর গহনা ও নগদ প্রায় 20,000 টাকা চুরি হয়েছে। এ বিষয়ে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক জানায়, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরা দেখে তিনজনকে প্রথমে শনাক্ত করা হয়েছিল। তারপর পুলিশ পৃথক টিম তৈরি করে সিভিল পোশাকে চোরের সন্ধানে মাঠে নামে। তারপর একটি জায়গায় গিয়ে তিনজন চোরকে ঘেরাও করে। তাদের মধ্যে দুজন চোরকে আটক করতে সক্ষম হলেও অপর চোর ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। ধৃত দুজনের নাম সজল নম, বাড়ি সাবরুম নমপাড়া, এবং চেন্টু ত্রিপুরা, বাড়ি ঘোড়াকাপ্পা। পিছু ধাওয়া করল পুলিশ। পালিয়ে যাওয়ার চোরকে হাতে নাতে ধরতে পারেনি। ধৃত দুই চোরের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার এবং নগদ অর্থ উদ্ধার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু স্বর্ণালংকার সাবরুম উচ্চ মাধ্যমিক স্কুল সংলগ্ন একটি জঙ্গল থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে মোট 7,840 টাকা এবং 7 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বাকিগুলি দ্রুত উদ্ধার করা হবে বলে জানান তিনি। আজকে সকালবেলা একটা খবর আছে যে আমাদের যে দৈত্যেশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাগাটি এগুলি ক্যাশ বাক্স থেকে দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। সকালবেলা খবর আসে, তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি। দেখার পরে দেখা যায় যে 3টা লোক, এর মধ্যে 2টা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে। তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলিতে আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যতটুকু পারছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি করছি, মানুষকে দিছি যে এমন লোক যদি পাওয়া যায় তাদেরকে ডিটেইন করার জন্য। তারপরে আমাদের যে পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ড্রেসে লোক পাঠাইছি বাইক দিয়া। তো লাস্ট অফ অল 9:30 10টার দিকে গিয়ে সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএসএ যারা সিভিল ড্রেসে বেরিয়েছিল বাইক লিয়া থানার স্টাফ, তারা যাইয়া সেটা তিনজনেরই পাইছে। একটা জায়গাতে 3জন যাইতে আসছিল খুব স্পিডে। তো তারা পিছনে তারার বাইক পালসার বাইক ছিল, যে কারণে তারা গতি বেশি। যাই হোক, কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিল তারা গিয়ে সেটা বাকি 2জনেরে ধরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে। তো ধরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম। তো আমরা ওইখানে সার্চ করছি। সার্চ করানোর পরে কিছু স্বর্ণালংকার, কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তার থেকে রিকভারি করছি। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরো কিছু স্বর্ণালংকার আমরা সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে এটা জঙ্গল থেকে রিকভারি করছি তাদের স্বীকারোক্তি অনুযায়ী, এবং সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো যেই 2জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের মধ্যে একজনের নাম হলো সজল নম, বাড়ি সাবরুম নমপাড়া। আরেকজনের নাম হলো চেন্টু ত্রিপুরা, তার বাড়ি ঘোড়াকাপ্পা।
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আহত এক যুবক। ঘটনা মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। আহত যুবকের নাম ফারুক হোসেন। জানা যায় সে রাস্তার সঙ্গে নিজ বাড়ির সীমানার সেগুন গাছের ডাল কাটতে গাছে উঠল। গাছের ডাল কাটার সময় বিদ্যুতের সংস্পর্শে আসে। তখন ওই গাছ পুরোটাই বিদ্যুৎ তারের সঙ্গে শর্ট সার্কিট হয়ে পড়ে, যার ফলে ফারুক হোসেন ওই গাছ থেকে মাটিতে পড়ে আহত হন। আহত ফারুক হোসেনকে উদ্ধার করে বাড়ির লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মেলাঘর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেলাঘর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে সেই গাছের ডালটি বিদ্যুৎ তারের উপরে পড়েছিল সেটিকে সরিয়ে দেন। বিদ্যুৎ নিগমের কর্মীদের কাছ থেকে জানা গেছে তাদের সাথে কোনো রকম যোগাযোগ না করে গাছের ডালটি বৈদ্যুতিক লাইন থেকে কাটার চেষ্টা করেছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। হ্যাঁ, নাম কি জানেন? ফারুক হোসেন। ফারুক হোসেন। এটা কি গাছ আসলো? এটা সেগুন গাছ। সেগুন গাছ। এটা কি পরিষ্কার করতে লইছো? হ্যাঁ হ্যাঁ। এখন কো হ্যাঁ কই তো গাছের তো হসপিটাল বেড়া ফাটা আছে, হাসপাতাল লয়ে গেছে। একে নিজস্ব গাড়ি দেয়া। এই জায়গাটার নাম কি? ইন্দিরানগর। কেমন হ্যাঁ অবস্থা কেমন এখন? সবকিছু একটু ভালোই। ভালোই। হ্যাঁ, ব্যথাটা তো ভাজে কিছু ঠিক আছে। পর্যটকদের কাছে অপছন্দের স্থান হয়ে উঠেছে বড়মুড়ার ইকো পার্ক। একসময় দিনে শত শত পর্যটক আসত বড়মুড়া ইকো পার্কে, কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে আজ পর্যটন কেন্দ্রের তকমা হারাতে চলেছে বড়মুড়া ইকো পার্ক। জঙ্গলে ঢাকা পড়ে গেছে কোনো এক সময়কার জনপ্রিয় এই পার্ক। এখন আর কেউ পা রাখতে চাইছে না বড়মুড়া ইকো পার্কে। রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে পর্যটন শিল্প এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার যথেষ্ট আন্তরিক। পাশাপাশি শীতকালে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারি সঠিক ব্যবস্থার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙ্গুল তুলে। এরকমই এক ছবি তেলিয়ামুড়া মহকুমার হাতায় কতর অর্থাৎ বড়মুড়া ইকো পার্কের। গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতো জরাজীর্ণ অবস্থায় এই পর্যটন কেন্দ্র। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরে কঙ্কাল সার চেহারা। পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের কোটি টাকা ব্যয় করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে। সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষরা হাতায় কতর ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই দৈন্যদশা দেখে যে রীতিমতো হতাশ। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পার্কের লক গার্ডের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির জনৈক সদস্যের কাছ থেকে জানা গেছে শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তো বা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই ইকো পার্ক এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যা সরাসরি সরকারের পর্যটন সম্পর্কিত মানসিকতার দিকে বলিষ্ঠভাবে প্রশ্নচিহ্ন উঠছে। আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম, কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক, এখানে খুব মজা করবে, এখানে দুলবে, তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে, এই সমস্ত কিছুই পেলাম না। যা দুই একটা আছে একটা জরাজীর্ণ অবস্থা, আর শুধু হাঁটাই সার। এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছুই পেলাম না, এনজয় কিছুই হলো না। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি। তো এই পার্কের মধ্যে এর আগে পূর্বে কোনোদিন এসেছিলেন? আমি ব্যক্তিগতভাবে এসেছি 20 বছর আগে, তখন নতুন পার্ক হচ্ছে, তখন বরং অনেকটা ভালো লেগেছিল। তো এতদিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে, অনেক কিছু এনজয় করতে পারবো। তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্ট্যান্ডে চুজ করেছিলাম।
যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা। এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে, আর অনেক মানে এনজয় করা যাবে, কিন্তু সেই তুলনায় শুধু হাটেই সার, শুধু পরিশ্রমী সার, সেই রকম কিছুই পেলাম না। রাস্তা বর্মরা ইকো পার্ক মানে হাতাইকতর ইকো পার্ক। তো এখানের মধ্যে 5টা লঘাট আছে। 5টা লঘাটের মধ্যে 2টা লঘাট ভালো আর 3টা লঘাট খুব খারাপ অবস্থা আছে। ভালো বলতে এটা ইয়ে আছে নিচে, মানে সব রুমগুলো, মানে 2টা রুম খুব ভালো ঠিকঠাক আছে কি, আর 3টা রুম খুব খারাপ অবস্থা আছে। এটা আজ থেকে প্রায় 3 বছরের মতন হয়ে গেছে, 3টা রুম খারাপ অবস্থা আছে। তো আগে তো আমরা জানতাম এটা ট্যুরিজমের আন্ডার আছে, ট্যুরিজমে ঠিক করাইব সেটা। তো শুনি কি তারা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট চাইতেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট এই লঘাটগুলো মেনটেনেন্স করার লাগিয়া, ট্যুরিজম চাইতেছে ট্যুরিজম মেনটেনেন্স করার লাগিয়া, যার ধরুন এই লঘাট বাকি যে 2টা ভালো আছে এটিও বন্ধ 3টার সঙ্গে। তো এখানে অনেক সময় পর্যটকরা এসেরা লঘাটগুলো দেখে এবং তারা থাকার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু দুর্ভাগ্য এটার চাবি আমার কাছে নাই, বা এখানে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছেও চাবিগুলো নাই। তো দপ্তর থেকে কারোর নিয়োগ করা হয়েছিল না? দপ্তর থেকে দেখেন বিভিন্ন সময়ে নিয়োগ করা হয়েছে, তারাও সঠিকভাবে মানে আয়ে না। যতটুকু আমি জানি কি আগে একজন আসলো রানা সাহা, ওনার পরবর্তী সময় একজনকে দিছে, তো তেনের সঙ্গে দেখা হয়েছে না, জানিও না, চিনি না। আয়নি তো আয়িত না, কই আয়ে না একদম। একটা মহল থেকে প্রশ্ন উঠছে, সরকার ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিকশিত করার জন্য সরকারি কোষাগারের কোটি টাকা খরচ করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করতে পারে, সঙ্গীত আয়োজনের নামে কোটি কোটি টাকা খরচ করতে পারে, অথচ পর্যটন ক্ষেত্রগুলোর প্রকৃত পরিকাঠামোগত উন্নয়ন করতে পারে না কেন? সান্দন টিভি। শুক্রবার অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিবস উপলক্ষে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ জেলা ও মণ্ডল অন্যান্য নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টির যিনি প্রাণ পুরুষ আমাদের অটল বিহারী বাজপেয়ী, ওনার সেন্টিনারি ইয়ার ছিল, 100তম জন্মবার্ষিকী। তো সেই উপলক্ষে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা বিধানসভায়, আমাদের মণ্ডলে প্রত্যেকটা বুথে ওনার জন্মদিন পালিত হয়েছে। ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্যের মাধ্যমে, ওনার জীবনী কর্মজীবন নিয়ে আলোচনার মাধ্যমে এবং জেলায় জেলায় ওনার রাজনৈতিক জীবন এবং ওনার কর্ম নিয়ে এক্সিবিশন আমরা শোকেস করেছি প্রত্যেকটা জেলা কার্যালয়ে। আর 1 বছর সমানে, যেহেতু এটা সেন্টিনারি ইয়ার, 1 বছর সমানে বিভিন্ন কার্যক্রম আমাদের চলতে থাকবে অটল বিহারীজিকে নিয়ে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরকে পুনরায় চালু করার উদ্যোগ নেয় স্থানীয়রা। জানা গেছে আনুমানিক 70 বছর পূর্বে গোকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায় জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছিল এই মন্দিরটি। স্থানীয়রা জানান এই মন্দিরের প্রতিষ্ঠাতা অন্ধ্রন্দুজ শেখর রায়চৌধুরী নামে একজন সাধু। স্থানীয়রা রেঞ্জার অফিসার হিসেবে তাঁকে জানত। 2019 সালে 31 মার্চ ওনার মৃত্যু হয়। মন্দিরের পাশে অন্ধ্রন্দ্র শেখর রায়চৌধুরীর সমাধি করা হয়। তার মৃত্যুর পর এই মন্দিরটির দিকে নজর পড়েনি কারোর। স্বপ্না দেবনাথ নামে এক মহিলা এ মন্দিরে পূজা অর্চনা করে থাকেন বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের অবহেলার মন্দিরের চারিদিকে জঙ্গলে ভরে রয়েছে। এমন অবস্থায় স্থানীয় যুবকরা এগিয়ে আসে মন্দিরটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করে। গড়তলা সাবরুম 34 নং জাতীয় সড়কের পাশে ভূঁইয়ার মাথা এলাকা এই রাধাকৃষ্ণ মন্দিরটি প্রায় দীর্ঘ 60-70 বছর আগে স্থাপিত। এই মন্দিরটি একজন পূজা করতেন, মানে সাধু। উনি ছিলেন এমনি একজন রেঞ্জার অফিসার। ওনার নাম অর্ধেন্দু শেখর রায় চৌধুরী। উনি মারা যাওয়ার পরে এই মন্দিরটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থা পড়ে আছে। একজন মহিলা এসে এটার মধ্যে একটু পূজা দেন, করেন। আজ আমাদের এলাকার যুবক ভাইয়েরা ও সবাই মিলে এটার পরিষ্কারের উদ্যোগ নেয় ও আগামী দিনে তার পরিচালনা করার জন্য সবার কাছে
মুক্ত হস্তে দানের আহ্বান রাখছেন, যাতে সবাই মিলে এই মন্দিরটিকে আবার পুনরায় পরিচালিত করতে পারেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।